নমস্কার, আবার স্বাগত জানাই রহস্য রোমাঞ্চের এক নতুন গল্পে। আজ যার লেখা গল্প আপনাদের জন্য থাকছে, তিনি আমাদের সবার প্রিয় সৈয়দ মুস্তাফা সিরাজ। এনার প্রতিটা গল্পই ভূত এবং রোমাঞ্চ জগতের মধ্যে খ্যাতিপ্রাপ্ত। আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে আজমগড়ের অশরীরী। এখন আমি 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছি। সেই কাজে আমাকে আজমগড়ে যেতে হয়েছিল। আজমগড় উত্তরপ্রদেশের গঙ্গার ধারে একটা ছোট্ট শহর। সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে, তবে ওটা দেখবার জন্য পর্যটকদের বিশেষ উৎসাহ নেই। ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চড়ে পক্ষী নিবাস আছে। পাখি দেখবার জন্যই শীতকালে পর্যটকদের ভিড় হয়। ধ্বংসস্তূপ দেখে কেই বা আনন্দ পায়। আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে, তখন আর তত শীত ছিল না, পর্যটকদের ভিড়ও ছিল কম। ভাঙাচোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেলে উঠেছিলাম। পর্যটন মরশুমের শেষে এই দোতলা 3 স্টার মার্কা হোটেলে তখন ঘর ভাড়াও একটু কমই ছিল। হোটেল ম্যানেজার সুখলাল ঠাকুর খুব অমায়িক মানুষ। আমি সিপাহী বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছি জেনে খুব খাতির করেছিলেন। সিপাহী বিদ্রোহের অনেক গল্প শুনিয়েছিলেন। এসব গল্প নিছক গল্পই, আমার গবেষণার তা কাজে লাগবে। তবে ওর এই কথাটি অবশ্যই খাঁটি যে এই আজমগড়ের সিপাহীদের সঙ্গে এক কাট্টা হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন, সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ি এলাকায় না থাকি। তাকে প্রশ্ন করে কোনো যুক্তিসম্মত উত্তর আমি পাইনি। তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন, সূর্যাস্তের পর ওই এলাকায় থাকলে বিপদ হতে পারে। কি রকমের বিপদ? ঠাকুর কিছু বলতে যাচ্ছেন, এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্জে ঢুকলেন। তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লাবাড়ি আর গঙ্গার ছবি তুলে বেড়ালাম। কোথাও কোথাও ধ্বংসাবশেষে ঝোপ জঙ্গল জন্মেছে। গঙ্গার তীরে একসানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায়। কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলায় সবুজ হয়ে আছে। আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে, যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম। দিল্লির জাতীয় মহফেজখানার কাগজপত্রে এই পিতা পুত্রীর নাম আমি খুঁজে পেয়েছিলাম, আর পেয়েছিলাম একটা স্কেচ ম্যাপ। সেটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী, টমাস পি। 1860 খ্রিস্টাব্দে সেই শিল্পী এ অঞ্চলে বেড়াতে এসেছিলেন। স্কেচ ম্যাপে কেল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলি স্থান চিহ্নিত করা ছিল। ফাঁসির মঞ্চ, বিদ্রোহীদের কবরখানা, রেশমা বেগমের গোপন অস্ত্রাগার, এরকম অনেক কিছুই ছিল ওতে। আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলাম। সেই কপি থেকে স্থানগুলি খুঁজে বের করা দেখলাম অসম্ভব ব্যাপার। তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুতই মনে হচ্ছিল। যেদিকেই তাকাই সেদিকেই ধ্বংসস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে। আমি প্রকৃতি প্রেমিক নই, ইতিহাসের একজন গবেষক মাত্র। জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে, কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল আমার চোখে পড়েনি। নানা আকৃতির এসব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ওগুলি কি ফুল না চাপ চাপ রক্ত? এখানে কি অন্য রঙের ফুল ফোটে না? অবশ্য এখন বসন্তকাল, ফুল ফোটে, পাখিরা গান গায়, কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে? পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ল। তখন ধরে নিলাম এলাকার সব পাখি সেখানেই গিয়েছে হয়তো। কোথায় সেই চর তা জেনে আসেনি। গঙ্গা এখানে প্রশস্ত, উত্তল বাতাসে বড় বড় ঢেউ উঠে কেল্লার পাথরের পাঁচিলে অদ্ভুত শব্দ করছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল।
ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলি দেখা যাচ্ছে, কয়েকটি জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে। অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলা ধরা ঘাটের মাথায় একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। এই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন। ফকিরের মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, পরনে পা পর্যন্ত কালো আলখাল্লা, গলায় মোটা মোটা রং বেরঙের পাথরের মালা, তার এক হাতে একটা প্রকাণ্ড চিমটে। চিমটেটার গোড়া রূপো আর তামার তারে বাঁধানো। ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, कौन है तुम? আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলাম। তারপর বললাম, রেশমা বেগমের ফাঁসির জায়গা আর তার কবর কোথায় তা কি আপনি জানেন? দেখিয়ে দিলে আপনাকে কিছু বকশিস দেব। কিন্তু এ কথা শুনে ফকির চটে গেলেন। কে চাই তোমার বকশিস? শিগগিরই এখান থেকে চলে যাও, না গেলে বিপদ তোমারই। তাকে বোঝানোর চেষ্টা করলাম আমি সেপাহী বিদ্রোহের প্রকৃত ইতিহাস লিখতে চাই। ফকির আমাকে পাত্তা দিলেন না। মস্ত বড় চিমটেটা তুলে তেড়ে এলেন। চিমটের ডগা সূক্ষ্ম এবং ধারালো। বেগতিক দেখে আমি সরে এলাম। একটু পরে দূর থেকে দেখলুম ফকির আলখাল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন। ওখানে জল খুব গভীর। ফকির সেই জলে সাঁতার কাটছেন দেখে অবাক লাগলো। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছি। কিছুক্ষণ পরে ফকির জল থেকে উঠে ভিজে গায়ে কালো আলখাল্লা পরে নিয়ে চিমটে সহ এগিয়ে গেলেন। তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হলেন। ব্যাপারটা অদ্ভুত লাগলো। ওকে অনুসরণের সাহস হলো না, শুধু জায়গাটা চিনে রাখলাম। তারপর প্যালেস হোটেলে ফিরে গেলাম। স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেলাম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছেন জনাচারেক বর্ডার। ম্যানেজারের কাছে শুনেছিলাম তারা নানা জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী। সাহেব মেমদের দলটি তখনও বাইরে থেকে ফেরেনি। পরিচারক আসলম খান আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করলো। সেই সুযোগেও তাকে কেল্লাবাড়ির সেই ফকিরের কথা বলল। আসলম খান একটু হেসেই আমাকে উত্তর দিল, ও তো স্যার একেবারে পাগল লোক। ওখানে যে পীরের দরগা আছে না, ও ওখানেই থাকে। একেবারে পাগল। খিদে পেলে তখন কিন্তু বেরিয়ে আসে। শহরের রাস্তায় বসে সাপ দেয়। তাকে কেউ খেতে না দিলে তার বিপদ, আবার খেতে দিলেও সাপ সাবান্ত করে। ওকে কখনো ভয় করবেন না, শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে, একেবারে গুলি করে মারবো। দেখবেন তখন কিভাবে দৌড়ে পালায়। একেবারে শিয়ালের মতো কেল্লাবাড়ির জঙ্গলে লুকিয়ে যাবে। আসলামের কাছে এ কথা শুনে আশ্বস্ত হয়েছিল। তাই খাওয়ার পর ঘন্টাটা বিশ্রাম করে আবার কেল্লাবাড়িতে গেল। ফকির যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিলেন সেখানে গিয়ে সংকীর্ণ এক ফালি পায়ে চলা পথ খুঁজে পেল। দুধারে ঝোপঝাড় আর পাথর। আঁকা বাঁকা গোলক ধাঁধার মতো পথে হাঁটতে হাঁটতে এক সময় থমকে দাঁড়ালো। সামনে একটা কাঠের বেড়া। বেড়াতে একটা ফলক কাটা আছে, তাতে ইংরেজিতে লেখা আছে নিষিদ্ধ এলাকা। তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায় আড়াআড়ি ভাবে দুটো হাড় আঁকা। এই চিহ্নের অর্থ সাংঘাতিক। নিষেধাজ্ঞার তলায় ছোট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ, ভারত সরকার। বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপদজ্ঞাপক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওদিকটা দেখতে দিলুম। খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া। চড়াটা বহু দূর অব্দি বিস্তৃত। বিকেলের রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটা তারের বেড়া চোখে পড়ল। এবারে বুঝতে পারলুম ওই চড়ায় চূড়া বালি আছে। তাই এই সতর্কতা। কাঠের বেড়া থেকে নেমে যে পথে এসেছি সেই পথ দিয়ে ফিরে চল। একটু পরে দেখি ডান দিকে একটা সংকীর্ণ রাস্তা চড়াইয়ে উঠে গেছে। রাস্তাটা লাল ধুলোয় ভরা। এটা কেন চোখে পড়েনি তখন? আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকায় লক্ষ্য করিনি হয়তো। তাছাড়া একটা প্রকাণ্ড
চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল। পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলুম আরবি হরফে কিছু লেখা আছে। তখনই ক্যামেরায় কালো পাথরটার কয়েকটা ছবি তুলল। পর পাথরের এক পাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছল, কিন্তু সংকীর্ণ রাস্তাটার লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল। প্যান্ট একটু গুটিয়ে নিতে হলো। সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি। হঠাৎ চমকে উঠল। আমার প্রায় ফুট 6 দূরে চোখের সামনে এই মাত্র কার জুতোর ছাপ ফুটে উঠেছে। প্রথমে ভাবলুম চোখের ভুল, কিন্তু আশ্চর্য ঘটনা, আমি আবার পা ফেলে এগোতেই যাব, আমার সামনে আবার একই দূরত্বে আগু পিছু একটা জুতোর ছাপ আবার ফুটে উঠল। বুকের ভেতরটা ঠান্ডা হিম হয়ে গেল। কোনো এক অশরীরী আমার সামনে হেঁটে চলেছে, এতে কোনো ভুল নেই। তার জুতোর ছাপগুলি আমার জুতোর ছাপের তুলনায় ছোট, কিন্তু এসে চোখের ভুল কিনা জানার জন্য দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়ে গেল। আবার আমার সামনে একই দূরত্বে সেই অশরীরী জুতো স্পষ্ট ছাপ ফুটে উঠল। এবার আমার সব সাহস উবে গেল। শেষ বেলার রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধ বুদ্ধি গুলিয়ে গেল। আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলোয় টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলো। তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপে ভেতর দিয়ে দৌড়তে থাকলো। একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখলাম কেউ আমাকে অনুসরণ করছে কিনা। এরপর কি করে যে হোটেলে ফিরেছিলাম মনে পড়ে না। জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে আমি গেছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটতে দেখিনি। হোটেলের লাউঞ্জে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বলল। সে কফি এনে দিল। কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করছিল। এমন সময় দেখি লাউঞ্জের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। পরনে জিন্স এবং টি শার্ট, মুখে গোঁফ, বেশ বলিষ্ঠ গরম, গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয়। ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটো কুতকুতে। এরকম চেহারার মানুষ দেখলে অস্বস্তি জাগে। ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলের লাউঞ্জে এসে কারো জন্য অপেক্ষা করছিল। তাকে না পেয়ে অত বিরক্ত এবং অধৈর্য হয়ে উঠেছে। আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন। তারপর আমাকে বাংলাতেই বলে উঠলেন, আপনি কি বাঙালি? বললুম, হ্যাঁ। বুঝলেন তো মশাই, বাঙালির চেহারা দেখলেই চেনা যায়। আমার ঠাকুরদা ওকালতি করতে আজমগড়ে এসেছিলেন, তারপর আর দেশে ফেরেননি। বাবাও ওকালতি করতেন। আমি কিন্তু ব্যবসা করি। আমার নাম অশোক রায়। আপনার পরিচয় পেলে খুশি হব। বাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলাম তার অমায়িক হাবভাব এবং কথাবার্তা শুনে সেই ধারণা কেটে গেল। আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে উঠলেন। বললেন, কেল্লাবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কি ছিল তা আমার নখদর। আমার ছেলেবেলায় সবকিছু ধ্বংস হয়ে যায়নি। ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললাম। তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন। ম্যানেজারের কাছে এসব গল্প শুনেছি। ওয়েটার কফি দিয়ে গিয়েছিল। কফি খেতে খেতে অশোকবাবু আমাকে বললেন, আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধুর আসার কথা, তার জন্যই অপেক্ষা করে অস্থির। 6টা বেজে গেল, সে এলো না। কাজেই ধরে নিচ্ছি আর সে আসবে না। না আসুক, আপনার সঙ্গে আলাপ হয়ে কি যে আনন্দ হলো বোঝাতে পারবো না। তা আপনি হোটেলে থাকবেন কি? খামোকা একগাদা টাকা খরচ। বরং আমার অতিথি হন। আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলেমেয়েরাও বেশ খুশি হবে।
এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তা অশোকবাবুকে না বলে থাকতে পারলুম না। অশোকবাবু ঘটনাটা হেসেই উড়িয়ে দিলেন। আপনি ঐতিহাসিক পণ্ডিত, ইতিহাসের ভেতরে ডুবে থাকেন। বাস্তব জগতে ভুলভাল দেখাটাই আপনার পক্ষে স্বাভাবিক। দেখুন মশাই, আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরে বেরিয়েছি, কখনো কিচ্ছু দেখিনি। হ্যাঁ, ওখানে এক পাগলা ফকির থাকে, আমাকে দেখলেই সে লেজ তুলে পালিয়ে যায়। তাকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। পুকুরে ফকিরকে গঙ্গায় স্নান করতে দেখেছি। আমাকে সে ভয় দেখাচ্ছিল। পরশু দোল পূর্ণিমা গেছে, আজ কিছুক্ষণ পরে চাঁদ উঠবে। কোনো ভয়ের কারণ নেই। আমার সঙ্গে কেল্লাবাড়িতে চলুন, দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না। আর পাগলা ফকিরের ডেরাতেও আপনাকে নিয়ে যাব, দেখবেন আমাকে দেখে ব্যাটা ছেলে কি করে। এতক্ষণে সাহেব মেমদের দলটি এসে পড়ল। অন্যান্য বর্ডাররাও ততক্ষণে এসে গেছে। কেউ লাউঞ্জে, কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছে। অশোকবাবু আমাকে বললেন, চলুন, জ্যোৎস্না রাতে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে। তারপর সেই লাল রাস্তায় যাব। আমার কাছে টর্চ আছে, আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেব। উঠে পড়ুন। একটু অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে গেলাম। তারপর মনে হলো ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছেন। তাছাড়া তার বলিষ্ঠ গড়ন দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু আমার ঘুচে গেল। কেল্লাবাড়ি এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের ওপর পাশাপাশি দুজনে বসলাম। অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন। বহু বছর তার কলকাতা যাওয়া হয়নি। কিছুক্ষণ পরেই চাঁদ উঠল। জ্যোৎস্নায় গাছপালা, ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ রহস্যময় মনে হচ্ছিল। এমন সময় অশোকবাবু আমার পাশ থেকে বললেন, আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন, ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল। তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বললেন, ওটা নেহাতি চোখের ভুল। এই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে। আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য ব্যাটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল। আবার এও হতে পারে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল। তারপর আপনি পা ফেললেই সামনের দিকটা উঁচু হয়ে ধুলো ঠেলে তুলবে। স্রেফ ম্যাজিক। চলুন, পরীক্ষা করা যাক। আমরা দুজনেই উঠলাম এবং আমি একটু দ্বিধার সাথেই ওনাকে বললাম, কিন্তু আমি সত্যি জুতোর ছাপ দেখেছিলাম। আরে মশাই, আমি তো সঙ্গে আছি, আসুন না। এটা বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন। আমার কাঁধে তার হাত চেপে বসল। জ্যোৎস্নার জন্য ধ্বংসস্তূপের চকরা বকরা ছায়ার ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন। একটু পরে দেখলুম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছে এসে গেছি। অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন, চলে আসুন, দেখা যাক কি হয়। সংকীর্ণ চড়াই রাস্তায় কিছুটা উঠে টর্চের আলোটা ফেলে অশোকবাবু আমাকে আবার বললেন, কই, কোনো ভুতুরে জুতোর ছাপ দেখতে পাচ্ছেন? এখন পাচ্ছি না, কিন্তু আমার কথা থেমে গেল। এরপর যা ঘটলো তা কল্পনাও করিনি। হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত একটা ঠান্ডা কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে উঠলেন। টু শব্দটি নয়, শিকারে আঙুল আছে, একটু চাপ দিলেই তোমার মুন্ডু উড়ে যাবে। আগে ক্যামেরাটা দাও। হ্যাঁ, তারপর রিস্ট ওয়াচ আর মানি ব্যাগটা বার করো। মুহূর্তে আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশী গুন্ডার পাল্লায় পড়েছি। হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন, কেন এতক্ষণে তার মর্ম বুঝতে পারলাম। সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন আর কোনো উপায় নেই। ক্যামেরাটা গলা থেকে ঝুলছিল
সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললুম, দয়া করে এটা নেবেন না। মানিব্যাগে 1000 টাকা আছে, তা নিন। ঘড়িটাও নিন, কিন্তু ক্যামেরায় লোড করা ফিল্মে অনেক ছবি আছে। দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে নিতে দিন আগে। অশোক বাবুরূপী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের নল আমার কানের নিচে আরো চেপে হিস হিস করে বলল, চুপ শিগগির। আর একটা কথা বললে তোমার লাশ পড়বে, আর সেই লাশের কথা কেউ জানতেও পারবে না, কারণ তোমার লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসবো। চোরাবালিতে তোমার মতো কত লাশ আমি ফেলে দিয়ে এসেছি, সব তো নিয়ে গেছে। আবে জলদি কর। তখন মনে হলো লোকটার মাতৃভাষা বাংলা নয়। তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটু হিন্দির টান ছিল, কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় কাঁকিয়ে উঠলাম। তারপরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আচমকা সপাং করে একটা প্রচন্ড শব্দ হলো। তারপর দেখলুম দুর্বৃত্তটার হাতের অস্ত্র ছিটকে পড়লো এবং সে আর্তনাদ করে উপড়ে গেল। তারপর আবার সপাং করে প্রচন্ড শব্দ। গুন্ডাটা লাল ধুলোয় গড়াতে শুরু করলো। এক বিস্ময়কর ঘটনা। কোনো অশরীরী অদৃশ্য চাবুক মেরে চলেছে তাকে। সে একবার কাত হচ্ছে, একবার উপর হচ্ছে, হাঁটু মুড়ে উঠবার চেষ্টা করছে। তারপরেই আবার সেই প্রচন্ড শব্দ এবং তার মুহুর্মুহুর আর্তনাদ শুনতে পাচ্ছে। জ্যোৎস্নায় স্পষ্ট দেখছি লোকটার গায়ের টি শার্ট ফালা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠেছে। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গোঁ গোঁ শব্দ বেরোচ্ছে শুধু। অশরীরীর চাবুকের শব্দ ক্রমশ প্রচণ্ডতর হয়ে উঠছে। ধুলোর ঝড় বয়ে যাচ্ছে এবার। তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গোঙানি শুনতে শুনতে একসময় আমার চেতনা ফিরে এলো। তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরোলুম। তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে চললুম। কেল্লাবাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ঝেড়ে হোটেলে ফিরে চলল। না, কাউকে এমন অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না। রাতে ডিনার খাইনি। ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে। বলেছিলাম ঘুরে ঘুরে খুব ক্লান্ত, খিদে নেই। সারা রাত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি। আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে। ভোর 6টায় আসলাম খান বেডটি আনলো। তারপর গম্ভীর মুখে বলল, খবর আছে স্যার, সুখবর। তাই বলা উচিত মনে হলো। আজমগড়ে এক সাংঘাতিক গুন্ডা ছিল, তার নাম কাল্লু। সে আমাদের হোটেলে এসেও ম্যানেজারের কাছ থেকে টাকা দাবি করত। কাল সন্ধ্যায় আগে নাকি আপনার সঙ্গে কথা বলেছিল। ওয়েটার রমেশ দেখেছে, কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পায়নি। কিন্তু সুখবরটা কি? কাল্লু গুন্ডাকে কে বা কারা রাত্রে মেরে সেই কেল্লাবাড়ির ভেতর ফেলে রেখে এসেছিল। পাগল ফকির খুব ভোরে সেই লাশ দেখে থানায় খবর দিয়েছিল। আশ্চর্য ঘটনা স্যার এটাই, তার পিস্তলার টর্চটা সেখানেই পড়েছিল। আচ্ছা আসলাম, কাল্লু কি বাঙালি ছিল? না স্যার, তবে সে উর্দু, হিন্দি, ইংরেজি, বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত। কলকাতাতে নাকি তার ছোটবেলা কেটেছিল, স্কুলেও পড়েছিল, তাই বাংলা বলতে পারত। আজমগড়ে বাঙালি আছে, তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত। কাল্লু কখন কোন রূপ ধরত চেনা কঠিন। কাল্লুর লাশ কি পুলিশ নিয়ে গেছে? শুনলুম একটু আগে নাকি মর্গে নিয়ে গেছে। কাল্লুর সারা শরীর নাকি রক্তে লাল। টেস্টের পর 9:30টায় আমি আবার সাহস করে কেল্লা বাড়িতে গেলুম। আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীরী জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলোতে ফুটে উঠতে দেখেছি, সেই ছদ্মবেশী অশোক রায় নামধারী দুর্বৃত্ত কাল্লুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে। মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালুম।
এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো ভরা রাস্তায় পৌঁছলাম। চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর ছাপ সামনে ফুটে উঠল না। কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে। নিচে নেমেই ঘন গাছপালার ভেতর সার সার কয়েকটা কবর দেখল। তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেল। সেই কবরের শিয়রে একটা রক্তকরবীর গাছ। কবরে লাল ফুল ঝরে পড়ছে অনবরত। আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিল। আরবিতে 3টি হরফে চেনা মাত্র বুঝতে পারলুম এটাই সেই সিপাহী বিদ্রোহীদের নেত্রী শাহজাদি রেশমা বেগমের কবর, যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল, তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মাই আমাকে কাল বিকেলের পথ দেখিয়ে তার কবরের কাছে আনার চেষ্টা করছিল? সেই রেশমা বেগমের আত্মাই কি দুর্বৃত্ত কাল্লুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল? শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল। পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিনীর কবরে রেখে মাথা ঠেকাল। সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে গেল। সেই হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেল। মনে মনে বললুম, প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়িকা বীরাঙ্গনা তুমি, তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে। এই সময় পাগলা ফকির এসে গেল। অট্ট হাসি হেসে সে বলল, बाबूजी, आपके ऊपर रेशमा बेटी बहुत खुश है, तो आप तुरंत यहाँ से चली जाइए। रेशमा बेटी को अकेले रहने दीजिए। बेटी जिंदगी में बहुत दुख पाई, बहुत दुख से मर गई बेटिया। তখনই নিচুম কবরখানা থেকে চলে এলুম। ইতিহাসে এইসব আশ্চর্য ঘটনা লেখা যাবে না, সেগুলো আমার ব্যক্তিগত জীবনেই থাক। হ্যাঁ, সেই অদ্ভুত ঘটনা এতদিন কাউকেই বলিনি। এখন আমি বৃদ্ধ, মৃত্যুর আগে ঘটনাগুলি লিখে যাওয়া উচিত বলে মনে করি, তাই লিখলাম। এর সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকব। বিদায়। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটুকু তো করে দিতেই পারেন। এই জিনিসগুলোই আমাদের অনুপ্রেরণা দেয়। কমেন্টে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। চলি তাহলে আজকের মতো।